আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের বোর পরমাণু মডেলের সাফল্য। তো বোর পরমাণু মডেলের সাফল্যটা কি ছিল, যে রাদারফোর্ড সর্বপ্রথম যে মতবাদটা দিছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে কিভাবে, যেভাবে সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু বোর এখানে বলেন যে যে ইলেকট্রনগুলো যে কক্ষপথটা ঘুরছে ওই কক্ষপথের আকার সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেননি, কিন্তু বোর ইলেকট্রনের কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেন। আকার সম্পর্কে তিনি কি বলেন, যে কক্ষপথের আকারটা কি, যে কক্ষপথের আকার সম্পর্কে তিনি বলেন এটা হচ্ছে বৃত্তাকার। এটা আমরা পাই হচ্ছে বোর পরমাণু মডেল থেকে, কিন্তু রাদারফোর্ড এটা বলতে পারেননি। এরপরে দ্বিতীয়ত আমরা দেখি যে তোমাদের যখন পরমাণু তোমার ইলেকট্রন একই শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন যে শক্তির শোষণ এবং বিকিরণ করে এ সম্পর্কে বোর পরমাণু মডেল একটা ধারণা দেয়, কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল থেকে এই ধারণাটা পাওয়া যায়নি। তো বোর এটা বলেন যে যদি একটা পরমাণুতে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় তাহলে কি করবে, তাহলে এটা শক্তি শোষণ করবে। আবার যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে এটা কি করবে, তাহলে এটা শক্তি বিকিরণ করবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম যে বোর পরমাণু মডেলের সাফল্যটা কি, যে এখানে তিনি পরমাণুর শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা দেন। এটা ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের একটা সাফল্য। তো আরেকটা সাফল্য হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা শক্তির যে শোষণ এবং বিকিরণ করার ফলে যে তোমার আলোক বর্ণালী সৃষ্টি হয় এ সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু তোমাদের বোর এখানে তিনি বলেন যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এটা যখন শক্তি শোষণ এবং বিকিরণ করে তখন শক্তি শোষণ বিকিরণ করার ফলে কি তৈরি হয়, উনি বলছেন যে তোমার বর্ণালী তৈরি হয়। আলোক বর্ণালী সৃষ্টি হয়। এটা ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের আরেকটা সাফল্য, যেটা আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পাই না। এই ছিল তোমাদের বোর পরমাণু মডেলের সাফল্যগুলো। এরপর আমরা দেখব হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তাহলে আমরা এটা বলতে পারি যে বোর কি তাহলে তিনি তার পরমাণু মডেল থেকে সকল তথ্য উদ্ঘাটন করতে পেরেছিলেন? অবশ্যই না। বোর তিনি শুধু রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা ছিল এগুলো দূর করতে পেরেছেন, কিন্তু তার পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, উনি এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা এটা তিনি ভালোভাবে দিতে পারছেন, কিন্তু যখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আমরা পাই
একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে তিনি এই বর্ণালী ব্যাখ্যাটা দিতে পারেননি। এটা ছিল বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। আচ্ছা, দ্বিতীয় সীমাবদ্ধতাটা ছিল যে বোর তিনি বলছেন যে যখন পরমাণু শক্তি শোষণ এবং বিকিরণ করে তখন যে বর্ণালীটা তৈরি হয়, এই বর্ণালীর আকারটা কিরকম, বর্ণালীটা কিভাবে তৈরি হয় এটা তিনি বলতে পারেনি। আচ্ছা, বর্ণালীর বৈশিষ্ট্য, বর্ণালী বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হন। এটা ছিল বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। পরবর্তীতে দেখা যায় যে যে বর্ণালীগুলো তৈরি হয় এই বর্ণালীগুলো অনেকগুলো রেখার সমন্বয়ে গঠিত। আচ্ছা, তৃতীয় যে সীমাবদ্ধতা ছিল সেটা হচ্ছে বিজ্ঞানী বোর তিনি বলেছিলেন যে কক্ষপথের ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে নিউক্লিয়াসের কেন্দ্র করে, সেই কক্ষপথের আকার শুধুমাত্র বৃত্তাকার, এই ধারণাটা তিনি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হয় যে শুধু বৃত্তাকার নয়, এগুলো হয়ে থাকে উপবৃত্তাকারও। তাহলে বোর পরমাণু মডেল থেকে আমরা পাইছিলাম যে পরমাণুর কক্ষপথের আকারটা উনি বলছিলেন শুধুমাত্র বৃত্তাকার, কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হয় যে এটা শুধু বৃত্তাকার না, এটা উপবৃত্তাকারও হয়ে থাকে, যেটা বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। তো এই পর্যন্ত ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা। পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম।